আমরা আজকে যে বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে জীববিজ্ঞান। নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান। তো জীববিজ্ঞান নিয়ে সবচেয়ে বেশি যে কমপ্লেইনটা আসে যে মুখস্থ থাকে না। আসলে জীববিজ্ঞান মুখস্থ থাকে না। যদি আমরা বিষয়টা আ বুঝতে পারি তাহলে সহজেই মুখস্থ করতে পারবো। তো জীববিজ্ঞান পড়ার জন্য সবার আমাদের আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কি, আগে আমরা বুঝবো তারপরে মুখস্থ করব। তাহলেই সহজেই মনে থাকবে। তো আমাদের জীববিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে আমরা পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে শেষ করব। তো আজকে যে অধ্যায়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কি প্রথম অধ্যায়। এটার নাম হচ্ছে কি জীব আ জীবন পাঠ। তো জীববিজ্ঞান পড়ার আগে সহজেই সবার আগে আমরা একটু জীববিজ্ঞানের বেসিক বিষয়টা একটু জেনে আসি যে বিজ্ঞান শব্দটা কি, কই থেকে আসলো, কিভাবে এটার উৎপত্তি, কেমনে কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখব। তো শুরুতে আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি ওয়ার্ডটি কোথায় থেকে আসছে আমরা সেটা একটু আগে জানি। যে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয়। এটি গঠিত হয়েছে গ্রিক ওয়ার্ড বায়োস মানে জীবন এবং লোগোস ও জ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে জীববিজ্ঞান শব্দটি গঠিত হয়। তার মানে আমরা সহজে বুঝতে পারছি যে জীববিজ্ঞান শব্দটার ভিতরে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কি বায়োস আর একটা কি লোগোস। এই দুইটা শব্দের মিলেই বায়োলজি শব্দের উৎপত্তি। বিজ্ঞানী লামার্ক তার একটা বইয়ের মধ্যে সর্বপ্রথম বায়োলজি শব্দটি ব্যবহার করেন। সেইখান থেকে বায়োলজি শব্দের উৎপত্তি। তারপরে আমাদের যে বিষয় হচ্ছে জীববিজ্ঞান, যেহেতু তুমি সাবজেক্টটা পড়বা, সাবজেক্টের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা জানতে হবে, এর জনক কে, এই বিষয়গুলো জানতে হবে। তো সবার আগে আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে বিষয়টা বলা হয়েছে যে জীববিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলে। গ্রিক দার্শনিক এরিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। শুধু এরিস্টটল এমন এক মানের বিজ্ঞানী, সে শুধু জীববিজ্ঞানের নয়, সে এর সাথে অনেকগুলা বিজ্ঞানেরই অনেকগুলা সাবজেক্টেরই জনক। তো জীববিজ্ঞানের শাখা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব জীববিজ্ঞানের শাখা। তো জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে কথা বলতে গেলে শুরুতেই জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য সেটাকে দুইটা শাখায় ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তো এর আগে যে কথা বলি, জীববিজ্ঞান মানে কি, যাদের জীবন আছে তাদেরকে নিয়ে জীববিজ্ঞান। জীবন ছাড়া যে যদি অন্য কোনো বস্তু থাকে, ম্যাটার থাকে, তা সেগুলো হয় ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে আলোচ্য বিষয়। তো আমরা এখন যে বিষয়টা দেখব যে জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তো এইখানে উদ্ভিদ মানে তো আমরা এটা জানি যে সমস্ত গাছপালা যা আছে সেগুলাকে উদ্ভিদ বলা হয়। আর প্রাণী তো সমস্ত প্রাণীকুল যা আছে সেগুলি। তো উদ্ভিদ বিজ্ঞানের প্রথম যে কথাটা আমি বলবো যে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি আবার বিখ্যাত জীববিজ্ঞানের যে জনক আছে এরিস্টটলের স্টুডেন্ট ছিলেন। আর তিনি সবার আগে সর্বপ্রথম উদ্ভিদ বিজ্ঞানকে তিনি ৪ টা শাখায় উদ্ভিদ বিজ্ঞান মানে উদ্ভিদকে ৪ টা শাখায় বিভক্ত করেন। যেমন বৃক্ষ, গুল্ম, উপগুল্ম, বিরুৎ, এই ৪ টি ভাগে বিভক্ত করেন। এরপরেও তার সম্ভবত আরো কয়েকটা বই এবং উদ্ভিদ বিজ্ঞানের প্রথম দিকেকার অবদানের জন্য তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। এরপরে আমরা যদি যাই প্রাণী বিজ্ঞানের যে বিষয়টা আসতেছে যে প্রাণী বিজ্ঞান। তো প্রাণী বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এখানে এসে কি আমাদের আরেকজন বিজ্ঞানী আছে যে গ্রিক দার্শনিক এরিস্টটলকেও প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। সম্ভবত সেই প্রথম প্রাণী নিয়ে আলোচনাগুলো শুরু করেন। তো এরপরে তাছাড়াও আরো জীববিজ্ঞানের আরো যে কয়েকটা শাখা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে আসবে আমাদের আহ শাখাগুলোর মধ্যে জীববিজ্ঞানকে পঠনের সুবিধার জন্য আরো দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের অংশগুলোর মধ্যে প্রথম যে বিষয়গুলো আছে, ভৌত জীববিজ্ঞানের মধ্যে যে আমাদের যে শাখায় তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। আর ফলিত জীববিজ্ঞান হচ্ছে যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলা হয়। মানে প্রয়োগ মানে কি, যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট গুলার মানব জীবনে প্রয়োগ, মানব জীবনে ব্যবহার যে বিষয়গুলো আছে সেইগুলাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। আর ভৌত হচ্ছে বেসিক বিষয়গুলা, যে যেমন ধর, যেমন আমাদের বিভিন্ন বিষয় গুলো আছে, যেমন অঙ্গের গঠন, শারীরিক গঠন, যে ভিতরে বিভিন্ন কি কি জিনিস নিয়ে এটা গঠিত, সেই বেসিক জিনিসগুলো হচ্ছে আমাদের কি ভৌত জীববিজ্ঞান। তো এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো নিয়ে এখন আমরা শুরুতে আলোচনা করব। প্রথম যে শাখাটা হচ্ছে সেটার নাম হচ্ছে অঙ্গসংস্থানবিদ্যা বা মরফোলজি। তো অঙ্গসংস্থানবিদ্যা হচ্ছে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা করা হয় এই শাখার আলোচ্য বিষয়। মানে প্রথম বিষয়টা হচ্ছে কি জীবের যে দৈহিক গঠনের বর্ণনা করা হয় সেটা হচ্ছে কি অঙ্গসংস্থানবিদ্যা। তো অঙ্গসংস্থানবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি অন্ত অঙ্গসংস্থান আর একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান। জীবের বাহ্যিক বর্ণনার বিষয়কে বলা হয় বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। আর জীবের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে বলা হয় ইন্টারনাল। বাহ্যিক মানে কি, আমরা যে অংশটা বাহির থেকে দেখতে পাই সেটাকে বলা হয় বাহ্যিক। আর অভ্যন্তরীণ হচ্ছে কি দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে, যেমন আমরা যদি মানব দেহের কথা চিন্তা করি তাহলে হচ্ছে কি বাহির ভিতর
অঙ্গগুলোর মধ্যে আমাদের কিডনি, তারপরে বৃক্ক, তারপরে বিভিন্ন ধরনের অঙ্গ আছে। আর অভ্যন্তরীণ মানে হচ্ছে যেগুলো আমরা দেখতে পারতেছি, যেমন চোখ, কান, নাক, এগুলোকে বলা হয় বাহ্যিক অঙ্গসংস্থান। এরপরে আমাদের যে বিষয়টা আসতেছে, এরপরে আসতেছে আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। তো আমরা শব্দটা শুনে বুঝতে পারি এটার ভিতরে কি আলোচ্য বিষয় হইতে পারে। তো শ্রেণীবিন্যাসবিদ্যা, তার মানে এটার আলোচ্য বিষয় হচ্ছে যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি, এই শাখার আলোচ্য বিষয়। তো শ্রেণীবিন্যাসবিদ্যা ও সবার আগে আমি একটা কথা বলবো তোমাদেরকে, যেটা হয়েছে যে তোমরা আগে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডটি মুখস্থ করবা, কারণ বাংলা ওয়ার্ডগুলো আমরা এমনি মোটামুটি মনে থাকবে। যেমন ট্যাক্সোনমি শব্দ অর্থ হচ্ছে কি শ্রেণীবিন্যাসবিদ্যা। তো এই অর্থটা যদি আমরা জানতে পারি, যদি পরীক্ষাতে কোনো সময় যদি জ্ঞানমূলক আকারে ট্যাক্সোনমি ওয়ার্ডটা আসে, শুধু ট্যাক্সোনমি কি, তখন তোমরা সহজেই বুঝতে পারবা যে ট্যাক্সোনমি মানে হচ্ছে কি শ্রেণীবিন্যাসবিদ্যা। তার মানে কি এই শাখায় কি হবে, কি করা হবে, যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো আলোচনা করা হবে। এরপরে আমাদের যে বিষয়টা আছে ফিজিওলজি বা শারীরবিদ্যা। তো ফিজিওলজি বিষয়টা নিয়ে কথা বলার আগে একটু বলি যে জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচনা করা হয়েছে। এছাড়াও জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। তার মানে কি ফিজিওলজি বিষয়টা হচ্ছে কি শারীরতত্ত্ব মানে কি জীবের যে আমাদের ভিতরে যে বিক্রিয়াগুলো আছে, যেমন শ্বসন, বিভিন্ন যে বিক্রিয়া শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ, এই বিষয়গুলোই এই শারীরবিদ্যা বা ফিজিওলজির আলোচ্য বিষয়। এরপরের ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট, এটা জ্ঞানমূলক আকারে প্রায়ই আসে তোমাদের মধ্যে। তো যে বিষয়টা প্রথম আমি দেখতেছি সেটা হচ্ছে কি হিস্টোলজি। হিস্টোলজির কিন্তু বাংলা ওয়ার্ড দেওয়া নাই। তো হিস্টোলজি যেহেতু বাংলা ওয়ার্ড দেওয়া নাই, তার মানে কি তোমার এই বিষয়টা একটু জানতে হবে। হিস্টোলজি শব্দের অর্থ হচ্ছে কি বিশেষ করে টিস্যু রিলেটেড, টিস্যু তত্ত্ব। তো টিস্যু তত্ত্ব মানে কি? তো টিস্যু তত্ত্ব জানার আগে তোমাকে টিস্যুটা কি এটা জানতে হবে। আর টিস্যু জানার আগে তোমাকে জানতে হবে কোষ কি। তো আমরা আগেই জানি যে কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলে। আর একগুচ্ছ কোষ যখন একই জাতীয় কাজ করে, এক স্থান থেকে উৎপত্তি হয় এবং সব দেখতেও একই রকম, সেগুলাকে কি বলা হয়, টিস্যু বলা হয়। তার মানে সহজে বোঝা যাচ্ছে যে হিস্টোলজি মানে টিস্যু তত্ত্ব। আর টিস্যু তত্ত্বের বিষয়টা হচ্ছে কি জীবদেহের টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়। তাকে কি বলা হয়, হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। এরপরে আমাদের যে সাবজেক্ট আসতেছে সেটা হচ্ছে কি ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। তো ভ্রূণবিদ্যা, ভ্রূণ, ভ্রূণ মানে কি? ভ্রূণ মানে হয়েছে কি যে নিষুপ্ত জাইগোটকে কি বলা হয়, ভ্রূণ বলা হয়। জাইগোট মানে কি, যে প্রথম আমাদের একটা প্রজনন কোষ আর একটা স্ত্রীজনন কোষ যখন মিলিত হয়, তাই মিলিত হওয়ার পরেই কি হয়, আমাদের ভ্রূণের সৃষ্টি হয়। তাহলে এই শাখাটার মধ্যে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে প্রথম যে বিষয়টা আছে কি, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ ইত্যাদি এই শাখায় কি করা হয়, প্রধান আলোচনা বিষয়। তো ভ্রূণবিদ্যার পরে আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। তো কোষ, কোষ তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে কোষ কাকে বলে, জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়। তো সেইখানে আমাদের প্রথম যে বিষয়টা আসবে যে জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার কি আলোচ্য বিষয়। তার মানে কি আমরা কি বললাম যে তিনটা জিনিস, যে কোষের গঠন, কার্যাবলী, বিভাজন, যে শাখায় আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়, কোষবিদ্যা বলা হয়। এরপর যদি আমরা যাই জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তো জেনেটিক্স বা বংশগতি এই নামটার সাথে একটা মোটামুটি বোঝা যায় যে জেনেটিক্স আমরা আগে থেকে পড়ে আসছি, ক্লাস 8 ছিল যে জেনেটিক্স এর বিষয়টা আসলেই প্রথমেই গ্রেগর জন মেন্ডেলের নামটা আমাদের মাথায় আসে, যে বংশগতিবিদ্যার জনক কি, গ্রেগর জন মেন্ডেল। এবং সেই জেনেটিক্স এর দুইটা বিখ্যাত সূত্র আছে যে যার মধ্যে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এর দ্বারা সূচনা করা হয়। সেই মেন্ডেলের স্টোরিগুলো আমরা যখন অষ্টম অধ্যায় পড়বো তখন আরো একটু ডিটেলস মেন্ডেল সম্পর্কে আমরা বলবো। তো এরপরে আমরা যদি যাই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এর সম্বন্ধে জানতে গেলে জিন এবং জীবের বংশগতির ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়। তার মানে কি জিন আবার জীবের বংশগতি মানে বংশ রিলেটেড, যেমন কি আমাদের কি প্রজন্ম, জেনারেশন, এক জেনারেশনের পরে আরেক জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হয়, যে বিশেষগুলো যায়, যেমন অনেক সময় আমরা দেখি যে আমাদের চোখের গঠন বা কানের গঠন, এইগুলো অনেকটা পিতামাতা অথবা আমাদের বাবার সাথে অথবা দাদার সাথে বিভিন্ন জনের সাথে মিলে। তো এই বিষয়গুলাই মানে মোটামুটি জেনেটিক্যাল মানে জেনারেশন বাই জেনারেশন চলে। তো এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট শাখার নাম হচ্ছে বিবর্তন বিদ্যা। খুবই ইম্পর্টেন্ট, এটা এটা পরীক্ষাতে প্রায় সময় তোমাদের জ্ঞানমূলক আকারে আসবে যে বিবর্তন বিদ্যা কি অথবা ইভলিউশন কি। তো এটা আসলে সবার আগে যে বিষয়টা দেখবা যে পৃথিবীতে জীবের উৎপত্তি, পৃথিবীতে প্রাণীর বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তত্ত্বসমূহ এই শাখার আলোচ্য বিষয়। তো বিবর্তনের আগে আরেকটা বিষয় আছে, সেটা হয়তো এখানে দেয় না, অরিজিন। আগে জীবের উৎপত্তি হয়েছে, তারপরে এটা বিবর্তন মানে তারপরে ধীরে ধীরে কেমনে বিকাশ হয়েছে। বিশেষ করে বিকাশটাই হয়েছে আমাদের বিবর্তন বিদ্যার আলোচ্য বিষয়। তো আমরা যে জিনিসটা জানলাম এখানে যে প্রাণীর বিকাশ, জীবের বিবর্তন, ক্রম ও বিকাশের তত্ত্বসমূহ এই শাখার আলোচ্য বিষয়।
এরপরে আসতেছে ইকোলজি। ইকোলজি একটা সহজ সাবজেক্ট, মোটামুটিভাবে বোঝা যায় যে ইকোলজি অথবা বাস্তুবিদ্যা, সেই বাস্তু সংস্থান আমরা বিভিন্ন ক্লাসে পড়ে আসছি যে বাস্তুবিদ্যা কি বা সংস্থান কি, সেই বিষয়গুলো বিভিন্ন ক্লাসে জানি অলরেডি। তো আমরা শুধু এটা জানি যে বাস্তুবিদ্যা বা বাস্তু সংস্থানের যে বিষয়গুলো হচ্ছে আমাদের ইকোলজির বিষয় অথবা বাস্তুবিদ্যার বিষয়। তো এই শাখার প্রধান যে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। তো সবার আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে যে পরিবেশের সাথে জীবের যে সম্পর্কটা আছে, পরিবেশের সাথে জীবের সম্পর্ক আমরা আগে থেকে ওই বাস্তু সংস্থানের মধ্যে আমরা দেখেছি যে একটা পরিবেশের বিভিন্ন উপাদানগুলো কি পর্যায়ক্রমে কিভাবে একটা জীব একটা জীব পর্যায়ক্রমে মারা যাচ্ছে, মারা যাওয়ার পর সে আবার কি বিভিন্ন জৈব সারে রূপান্তর হচ্ছে, জৈব সার আবার উদ্ভিদ গ্রহণ করতেছে, আবার একটা পর্যায়ে উদ্ভিদকে প্রাণী গ্রহণ করতেছে, প্রাণী মারার পরে আবার সেটা জৈব সারে পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের প্রধান বিষয় ছিল। তো এই বাস্তুতন্ত্র যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি বাস্তুবিদ্যা বা ইকোলজি। এরপরে আমরা যাব যে শাখাটার মধ্যে, সেটা হচ্ছে কি অ্যান্ড্রোক্রাইনোলজি। খুবই ইম্পর্টেন্ট, এটারও বাংলা ওয়ার্ড নাই, ঠিক আছে? এটা বাংলা ওয়ার্ড নাই, সমস্যা নাই, জাস্ট শুধু একটা জিনিস মনে রাখলে হবে যে অ্যান্ড্রোক্রাইনোলজি মানে হরমোন, আর কিচ্ছু জানা দরকার নাই। তো অ্যান্ড্রোক্রাইনোলজি মানে কি, হরমোন রিলেটেড বিষয়টা। তো দেখো সংজ্ঞাটা জানলেই আমরা মোটামুটি জানতে পারি যে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হয়েছে কি এন্ডোক্রাইনোলজি। এই যে হরমোন, স্পেশালি হরমোন বিষয় যেটা আছে আমাদের, তো হরমোন বিষয়ে আলোচনা হয়েছে কি এন্ডোক্রাইনোলজি। তারপরে আসতেছে কি জীবভূগোল। এটা হচ্ছে ভূগোল রিলেটেড। ভূগোল মানে কি, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমা ভৌগোলিক বিষয়গুলো আলোচনা করা হয় ভূগোলের সাথে। তো এইখানে যে বিষয় থাকবে যে ভূগোলের সাথে জীবের বিস্তৃতি, মানে কোন জায়গায় কোন প্রাণী পাওয়া যায়, কোন জায়গায় কোন উদ্ভিদ পাওয়া যায়, তো সেই বিষয়গুলো এখানকার আলোচ্য বিষয়। তো এই দেখো এখানে শুরু আছে যে ভৌগোলিক বিস্তৃতি অভিযোজন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে বায়ু কি ভূমণ্ডলের শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিদ্যা। এখন আমাদের আরেকটা শাখা যেটা হচ্ছে ফলিত শাখা, যে কিছুক্ষণ আগে আমি শুরুতে বলছিলাম যে ফলিত শাখা আর এ শাখার মধ্যে আমাদের যে পার্থক্যটা ছিল। তো আমরা বলছিলাম ভৌত শাখা। ও আরেকটা কথা বলি, ভৌত শাখার আমাদের আরেকটা নাম আছে কি, মৌলিক শাখা। ভৌত শাখা অথবা মৌলিক শাখা। আর ভৌত শাখার সাথে ফলিত শাখার কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, যা আমরা একটু পরে সেটা জানবো। যে এই শাখায় রয়েছে কি জীবন সংশ্লিষ্ট প্রয়োগ বিষয়গুলো। জীবন সংশ্লিষ্ট প্রয়োগ মানে কি, যে সাবজেক্টগুলোর যে প্রয়োগ জ্ঞানগুলো আমাদের মানব কল্যাণে কাজে লাগতেছে, সেই বিষয়টা হচ্ছে কি ফলিত শাখার প্রধান আলোচ্য বিষয়। এই শাখা হচ্ছে কি জীবন সংশ্লিষ্ট প্রয়োগ বিষয়গুলো আলোচনা করা হয়। আমরা আস্তে আস্তে যদি দেখি তাহলে যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে কি, প্রথম যে বিষয়টা আছে আমাদের সেটা হচ্ছে কি জীবাশ্মবিদ্যা। জীবাশ্মবিদ্যা বা পলিপেলিও অ্যান্টোনোলজি, যে প্রাগৈতিহাসিক যুগে জীবের বিবরণ, কি জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। তো এখন এই সাবজেক্টটা জানার আগে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, জীবাশ্মের বিষয়টা কি। জীবাশ্মের বিষয়টা আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে অলরেডি পড়ছি, বিভিন্ন সময় জানি যে কোনো একটা সময় পৃথিবীতে, যেমন আজকে যেমন ধরি আমরা যে আমাদের যে সুন্দরবন আছে অথবা আমাদের যে বসত বাড়ি আছে, কোনো একটা সময় যে প্রাকৃতিক কারণে হোক বা যে কোনো কারণে যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং এটার উপরে যদি বিভিন্ন ধরনের মাটির আস্তরণ পড়ে, তো পড়তে পড়তে অনেকটা সময় একটা বিশাল অনেকটা মাটি নিচে চলে যায়। তো আমাদের এই মাটির উপরে যদি একটা কোনো মানব জাতি বা কোনো একটা গোষ্ঠী বসবাস করে, ওরা যদি কোনো কারণে আমাদেরকে আবার ওই কোনো কারণে যদি উপর থেকে খনন করতে করতে সেই গাছপালাগুলা পাই, তো তখন ততদিনে সেই গাছপালাগুলা মোটামুটি কয়লাতে রূপান্তর ঘটে অথবা বিভিন্ন প্রাণীর ফসিল পাওয়া যায়, জীবদেহ ভগ্নাংশ এগুলাকে বিভিন্ন প্রাণীর ফসিল আকারে পাওয়া যায়। তো সেইগুলো আমরা এখন পাচ্ছি মোটামুটি বিভিন্ন জায়গায়, সময় দেখি বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। তো ডাইনোসরের কথা আছে। ডাইনোসর আমরা কেমনে জানছি, ডাইনোসরের প্রধান বিষয়টা আমরা জানতে পারছি ফসিলের মাধ্যমে। ডাইনোসরের অস্তিত্ব কিন্তু মানুষের সময় ডাইনোসরের অস্তিত্ব ছিল না। এই ফসিলের মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্নভাবে চিন্তা করে যে হাত পা বা ওই অঙ্গগুলো মাংসপেশির মাধ্যমে দিয়েই মানুষ কি ওই ডাইনোসর সম্বন্ধে জানতে পারছে। আর আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে শুধু হাড়গুলাই কি হয় ফসিল আকার থাকে, মাংসপেশি কোনো সময় কি হয় না, ফসিলের রূপান্তর ঘটে না। আমাদের এরপরে যে বিষয়টা আছে জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যাটা আমরা একটু যদি দেখি তাহলে সেটা হচ্ছে কি বায়োস্ট্যাটিস্টিক্স। এইখানে যে বিষয়টা বলবো আমি সেটা হচ্ছে বায়ো মানে কি জীবন, আর স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান। মানে বায়োলজির সাথে পরিসংখ্যানের একটা সংযোগ, মানে পরিসংখ্যান একটা আলাদা সাবজেক্ট আর বায়োলজি আলাদা সাবজেক্ট। যদি দুইটা শাখা একত্রে মিলিত হয় সেটাকে বলা হয় বায়ু পরিসংখ্যান বিদ্যা। যেমন কিরকম, যেমন কেন বায়োলজির সাথে পরিসংখ্যান লাগে, তো আমরা যদি একটা গবেষণা করতে যাই তো সেখানে আমাদের পরিসংখ্যানের অনেক হিসাব আছে, হিসাব করে রাখতে হয় কোন সময় কি হচ্ছে, অনেক সময় গড় করতে হয় বিষয়টা। তো সেই বিষয়টাই এই আমাদের জীব পরিসংখ্যান বিষয়ে আলোচনা করা হয়। এরপরে আমাদের যে বিষয়টা আছে কি পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা অথবা ইংলিশ নাম হচ্ছে কি প্যারাসাইটোলজি। খুবই ইম্পর্টেন্ট, এটা ইংলিশ আর বাংলা জানলেই হবে। যে এইখানে নাম দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে কি কি বিষয়গুলো আলোচনা করা হবে, এটা আর পড়তে হবে না। যে বিষয় আছে পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী ও রোগ সম্পর্কিত বিজ্ঞান।
মানে সহজ কথা পরজীবী যে বিষয়টা আছে, পরজীবী কারা? যে বিভিন্ন বিশেষ করে আমরা আমাদের বিষয়ে যদি চিন্তা করি, পরজীবী হিসেবে বিভিন্ন ধরনের উকুন, মানে যে সকল জীব অথবা অন্যের উপর নির্ভরশীল সেটাকে পরজীবী বলা হয়। যেমন উকুন হইতে পারে অথবা বিভিন্ন ধরনের মাছি, বিভিন্ন ধরনের পোকা, সেটা ওরা অনেক পরজীবী। তারপরে আছে আমাদের ওই আরো অনেক ধরনের রোগের পরজীবী আছে। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান। এটার ভিতরে কি কি থাকবে সেটা তোমরা আগেই নিজে মোটামুটি অনুমান করতে পারতেছো। সেটা হচ্ছে কি মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানী হচ্ছে কি মৎস্য বিজ্ঞান। এরপরে যদি আমরা যাই কীট পতঙ্গ, এন্টোমোলজি, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কীট তথ্য অথবা ইংলিশ ওয়ার্ডটা দেখবা আগে। ইংলিশ ওয়ার্ডটা যদি তুমি জানতে পারো তাহলে মোটামুটি এর ভিতরে সংজ্ঞাটা তুমি নিজেই কি বলতে পারবা। যেমন কি বলা আছে যে কীটপতঙ্গ জীবন, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কি কীটতত্ত্ব। এরপরে আমরা যদি যাই মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজি সম্বন্ধে বলার আগে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের যে টপ সারিজ ইউনিভার্সিটি গুলো আছে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, সেইখানে দেখবা যে মাইক্রোবায়োলজি একটা সাবজেক্টই আছে। মাইক্রোবায়োলজি এটা খুবই ভালো একটা সাবজেক্ট, যে মোটামুটি ইউনিভার্সিটির মধ্যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি গুলোর মধ্যে তুমি যদি ভর্তি পরীক্ষার মধ্যে প্রথম দিকে থাকতে পারো তাহলে তুমি এই সাবজেক্ট নিতে পারবা। মাইক্রোবায়োলজি, ফার্মাসি, তারপরে বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, যুগের সাথে খুবই উপযোগী। তবে এই সাবজেক্টগুলো আমাদের বাংলাদেশের তুলনায় পৃথিবীর বাইরে, পৃথিবীতে বিশেষ করে পৃথিবীর অন্য অন্য দেশগুলো যেগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রি অথবা অস্ট্রেলিয়া, আমেরিকা, সেই সকল দেশগুলোর মধ্যে এই সাবজেক্টগুলো খুবই পরিমাণে ব্যবহার করা হয় এবং খুবই হাইলি রিচার্জেবল একটা সাবজেক্ট। তো এখন আমরা অণুজীব বিজ্ঞান অথবা মাইক্রোবায়োলজি সম্বন্ধে একটু পড়ব। তো মাইক্রোবায়োলজি সম্বন্ধে সবার আগে শুরুতে যে কথাটা বলা হয়েছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক ছত্রাক ইত্যাদি অণুজীব সম্পর্কিত বিজ্ঞান, কিছুই বলে নাই। তো মাইক্রোবায়োলজি আলোচ্য বিষয় কি? ভাইরাস থাকবে। এখানে পটনের বিষয় রয়েছে মাইক্রোবায়োলজি মানে কি বিভিন্ন ধরনের অণুজীব। তো বিভিন্ন ধরনের অণুজীবের মধ্যে কি আছে? ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, আণুবীক্ষণিক ছত্রাক আছে, ইত্যাদি অণুজীব আছে। সেই সম্পর্কিত বিজ্ঞানটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। এরপরে আমাদের সবচেয়ে বেশি আরেকটা আসতেছে এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান। এটা তো সম্বন্ধে আমি বলবো না কিছু, কারণ এটা এমনি বোঝা যায় যে এগ্রিকালচার মানে কৃষি বিজ্ঞান। তার মানে কি কৃষি বিষয়ক বিজ্ঞানটা হচ্ছে কি এগ্রিকালচার। এরপরে আমরা যদি যাই চিকিৎসা বিজ্ঞানের যে বিষয়টা আছে, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, এটাও বোঝা যায়। এটা ওই নামের সাথে ভিতরে কোন কোন যে বিষয়গুলো কি কি নিয়ে আলোচনা করা হবে সেটা বোঝা যাচ্ছে। যে মানবদেহের রোগ চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞানী হয়েছে কি চিকিৎসা বিজ্ঞান। জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওই কিছুক্ষণ আগে আমি যেমন বললাম যে মাইক্রোবায়োলজি এটা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট ইউনিভার্সিটি গুলোতে। তাহলে এইরকম হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংও একটা কি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। তো জেনেটিক প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো তোমাদের বই অল্প অল্প করে শেষ অধ্যায়ে একটু দেওয়া হয়েছে, অথবা উপরের দিকে যখন বায়োলজি পড়বা তখন এটা নিয়ে খুব বিস্তারিত জানতে পারবা যে জিন প্রযুক্তি ব্যবহারই হয়েছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে আমাদের কি প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান এসে প্রাণ রসায়ন। তো এই বিষয়টা মানে কি প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি এটাও খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। আরেকটা কথা বলি, তোমরা এই যে ভৌত শাখা পড়লা, এখানে 12-13টা, অথবা তোমাদের ফলিত শাখা আছে কতগুলো 12-13 অথবা আরো বেশি। এই প্রত্যেকটা সাবজেক্ট যদি তোমরা কোনো কারণে কোনো সময় ফিউচারে বোটানি অথবা জুলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করো, এই প্রত্যেকটা কিন্তু তোমাদের এক একটা বইয়ের নাম হবে। মানে মোটামুটি বই হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা পড়ে আসছি সবগুলো বই আকারে আমরা পাইছি মোটামুটি ভাবে। এরপরে আমাদের আছে কি আহ, সামুদ্রিক পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা বোঝা যায় যে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কি এনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক বিজ্ঞান, মেরিন বায়োলজি, যে বিশেষ করে সামুদ্রিক জীব সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। বনবিজ্ঞান বা ফরেস্ট্রি যে বিষয়টা আছে কি বন সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কি বনবিজ্ঞান। এরপরে আসতেছি যদি আমরা যাই বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি বিষয়টা হচ্ছে কি মানব এবং পরিবেশের কল্যাণে জীবের ব্যবহারের সম্পর্কিত বিজ্ঞান। মানে বায়োটেকনোলজি সেই বিষয়টা হচ্ছে কি যে মানব এবং পরিবেশের কল্যাণে জীবের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, মানে এর সাথে একটা প্রযুক্তির একটা সম্পর্ক আছে। যেমন আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সেইগুলোর সাথে যে পরিবেশের যে কল্যাণগুলো আছে, যে ব্যবহারগুলো আছে, সেটা হচ্ছে বায়োটেকনোলজির আলোচ্য বিষয়। ফার্মাসি সম্বন্ধে আমি শুরুতে বলছিলাম যে মাইক্রোবায়োলজি, ফার্মাসি এই শব্দগুলো খুব জনপ্রিয়, সেই আবার আসতে দাও ফার্মাসি। ফার্মাসি মানে ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। তারপর হচ্ছে বন্যপ্রাণী অথবা ওয়াইল্ড লাইফ, যে বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান। এরপরে লাস্টে যে কথাটা বলবো, যে লাস্টে যে আসে এটা মনে হয় জ্ঞানমূলক আকারে সবচেয়ে বেশি বার আসা, আমি যতদূর জানি, যে বায়ো ইনফরমেটিক্স খুবই ইম্পর্টেন্ট এক কথা, এটা তোমরা মোটামুটি মুখস্থ করে ফেলতে পারো। বায়ো ইনফরমেটিক্স এ বাংলা দেয় নাই, এখানে বেশ কয়েকটি বাংলা নাই। যেমন বায়ো ইনফরমেটিক্স বিষয়টা হচ্ছে কি কম্পিউটার প্রযুক্তি নির্ভর আহ, জীব জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, মানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন কি ক্যান্সার বিষয়ক বিজ্ঞান। মানে কম্পিউটারের সাথে যে রিলেটেড যে জীববিজ্ঞানটা আছে সেটাকে কি বলা হয়? বায়োইনফরমেটিক্স বলা হয়।
তো এখন এই মোটামুটি ভাবে আমাদের ফলিত জীববিজ্ঞান পড়লাম আমরা, এরপরে ভৌত পড়লাম ও ফলিত পড়লাম। এখন আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে দুইটা শাখার পার্থক্য দেখবো, যে ভৌত ভৌত এবং কি আমাদের ফলিত জীববিজ্ঞানের পার্থক্য কি কি আছে। তো এটার মধ্যে আমরা শুরুতে যে বিষয়টা জানবো ভৌত জীববিজ্ঞানের মধ্যে, তো আমরা বেসিক বিষয়টা অলরেডি পড়ে ফেলছি। তো এর মধ্যে আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। বেসিক বিষয়টা যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, পার্থক্যটা আমাদের এই জন্য সহজ হবে অনেকটা। তো পার্থক্যের শুরুতেই বলি। হুম। তো পার্থক্যের বিষয়টা হচ্ছে আমাদের যে প্রথম ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান সম্বন্ধে আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে ভৌত মানে মৌলিক, মৌলিক মানে বেসিক, মানে একটা শাখার ভিতরে যে বিষয়গুলো আছে এটার মধ্যে কোনো প্রয়োগবিদ্যা আলোচনা করা হবে না। যেমন যদি এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত বিজ্ঞানের পার্থক্যটা পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় 2 মার্কের জন্য আসে, আর অনেক সময় 4 মার্কের জন্য আসতে পারে, অথবা 3 মার্কের জন্য আসে। যদি 2 মার্কের জন্য আসে তাহলে বেশি লেখার দরকার নেই, জাস্ট খালি দুইটা পার্থক্য দিলে হবে। যেমন এই শাখায় তত্ত্বীয়, যেমন সংজ্ঞাটা দিবা আর একটা উদাহরণ দিয়ে দিলে হয়ে যায়। যেমন আমি বলতেছি যে কি কি দিবা। তো প্রথম বলবা যে 2 মার্কের জন্য আসে যে এই শাখায় তথ্যীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত শাখার মধ্যে বলবা এই শাখায় জীবন সংশ্লিষ্ট প্রয়োগ বিষয়গুলো আলোচনা করা হয়। পরে জাস্ট এই যে কয়েকটা শাখার নাম পড়ছো এখানে 2-3টা শাখার নাম দিয়ে দিবা, যেমন দিয়ে এখানে 2-3টা শাখার নাম দিয়ে দিবা, তাহলে দ্যাটস এনাফ 2 মার্কের জন্য। আর যদি 3 মার্কের জন্য অথবা একটু বড় করে আসে তাহলে তোমাদেরকে মোটামুটি একটু বড় করে দিতে হবে। যেমন আমরা এখন 3 মার্কের জন্য অথবা 4 মার্কের জন্য দেখব। তো 2 নাম্বার পার্থক্যের মধ্যে যে বিষয়টা বলছে, এই শাখায় জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানে সহজ কথা, আমাদের জীবদেহের যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আছে না, অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে শ্বসন, রেচন এগুলো কিভাবে হয়, কিভাবে চলে, কোন কোন অঙ্গ-প্রত্যঙ্গ এর মধ্যে জড়িত, এই যে বেসিক বিষয়গুলো আছে সেটাই এখানে আলোচনা করা হয়। আর 2 নাম্বার ফলিত শাখার মধ্যে পার্থক্য হচ্ছে জীবদেহের বিভিন্ন রোগ, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের রোগ, যেমন ধরো আমাদের ফুসফুসের রোগ অথবা পাকস্থলীর যে রোগ, এগুলো রোগ এবং চিকিৎসা হইছে এখানকার আলোচ্য বিষয়। 3 নম্বর পার্থক্যের মধ্যে যে বিষয়টা বলা হয়েছে জিন এবং জীবের বংশগতির ধারা এই শাখার আলোচ্য বিষয়। জিন এবং জীবের বংশগতির ধারা এই শাখার আলোচ্য বিষয়, বেসিক জিনিস যেটাকে বলা হয় আমাদের বংশগতির ধারা, জেনেটিক্স এর কথাটাই বলছে। আর ওইখানে বলছে যে জিন প্রযুক্তি রিলেটেড ব্যবহার, মানে এইখানে হচ্ছে কি বংশগতির ধারা, আর ওইখানে হচ্ছে কি জিন প্রযুক্তি মানে কি বায়োটেকনোলজি বিষয়গুলো বলছে, যে জিন প্রযুক্তি বিষয় এই শাখার আলোচ্য বিষয়। এরপরে আমরা যদি যাই 4 নম্বর পার্থক্যের মধ্যে, 4 নম্বর পার্থক্যের মধ্যে প্রথম বলছে যে পৃথিবীতে জীবের কি বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ এই শাখার আলোচ্য বিষয়। আর ওটার মধ্যে হচ্ছে মানব কল্যাণে জীবের ব্যবহার, প্রযুক্তি এখানকার আলোচ্য বিষয়। তোমরা এই পার্থক্যগুলো যে কাজটা করতে পারো সেটা হচ্ছে খাতার মধ্যে লিখে রাখতে পারো, অথবা এইগুলা বইয়ের মধ্যে লিখে রাখতে পারো। একটা খাতা একটা পেজের মধ্যে লিখে বইয়ের মধ্যে স্টেপলার আকারে লিখে রাখতে পারো। এগুলো পরীক্ষার সময় হয়তো খুঁজে পাবা না অনেক সময়, কারণ এটা অনেকটা গুছানো দেওয়া আছে, তো তোমরা সহজেই মনে রাখতে পারবা। আমাদের পরে যদি যাই বইয়ের মধ্যে যা আছে, তো পরের আলোচ্য বিষয়টা হয়েছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা, বিশেষ করে শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাসটা জানতে গেলে আমাদের সবার আগে একটু যে জিনিসটা জানতে হবে সেটা দেখি আমরা। হুম, জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাসটা নিয়ে আমরা কথা বলার আগে একটু বলি যে পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 17 লাখ প্রজাতি পাওয়া গেছে, 17 লাখ। তো এর মধ্যে দেখো যে আজ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্ভিদের প্রায় 4 লাখ এবং প্রাণীদের 13 লক্ষ। তো 13 আর 4 কত, 17 লক্ষ প্রজাতির নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। মানে যদি আমরা বলি যে এক্স্যাক্টলি যে আমরা 17 লাখ কি পাইছি প্রজাতির নামকরণ বর্ণনা সহকারে। আর আমরা যতটুকু জানি মোটামুটি যে পৃথিবীতে প্রায় প্রজাতির সংখ্যায় আছে প্রায় কত, প্রায় ৮০ লাখের মতো। এর মধ্যে প্রায় ২০-২৫ লাখের মতো অলরেডি আবিষ্কার হয়ে গেছে। তো যেহেতু বইটা অনেক পুরাতন, মানে সেইখানে 17 লাখের কথা বলছে, তা তোমরা 17 লাখের কথাটাই জানবা। এর মধ্যে 17 লাখ প্রজাতির মধ্যে 4 লাখ কি উদ্ভিদ, 13 লাখ প্রাণী। আচ্ছা, তো এই সংখ্যায় মোটামুটি চূড়ান্ত না, কারণ প্রতিনিয়ত এখন পর্যন্ত আমাদের কি জীব আবিষ্কার হইতেছে। এখন দিন যাচ্ছে নতুন নতুন জীব আবিষ্কার হইতেছে, এটাও একদিন যুগ হইতে হইতে সংখ্যাটা কি বড় করে দাঁড়াবে। এই যে ওইখানে বলছে যে অনুমান করা যায় যে এইসব বর্ণনা যদি আমরা সবগুলো শেষ করতে পারি, মোটামুটি এগুলা কি ১ কোটিতে কি পৌঁছে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, আমরা আগে পড়ে আসছিলাম যে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি কাকে বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় কি শ্রেণীবিন্যাস এবং কি জীবের শ্রেণীবিন্যাস এবং কি নামকরণ নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলা হয়। তো সে শুধু শ্রেণীবিন্যাসের যে ওয়ার্ডটা আছে সেটার কোনো পার্থক্য তারা এখানে বলে নাই, একটা সংজ্ঞাও দেয় নাই। তো শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা এখানে দেয় নাই, একটা সুন্দর একটা সংজ্ঞা আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো যে শ্রেণীবিন্যাস কাকে বলে। এটা আসতে আসতে পারে পরীক্ষাতে, এটা বেশ ভালো ইম্পর্টেন্ট। দেখো এই সংজ্ঞাটাও তোমরা বইয়ের মধ্যে কি করে রাখতে পারো, লিখে রাখতে পারো, ছোট্ট করে বইয়ের মধ্যে লিখে ফেলো। তাহলে দেখবা যখন বই পড়তে যাবা তখন তোমরা এটা আহ, দেখলে মনে থাকবে। তো শ্রেণীবিন্যাসবিদ্যা কাকে বলেন? বিচিত্র ধরনের জীবজগৎকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে বৈসাদৃশ্যের ভিত্তিতে
পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। তো এখানে আমি যে কথাটা বললাম দেখো, বিচিত্র ধরনের জীবজগৎকে, এখানে জীবজগৎ বলতে উদ্ভিদ এবং প্রাণী দুইটাকে বলা হয়েছে, যে বিচিত্র ধরনের জীবজগৎকে চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এখানে কি? চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তাদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, এর ভিত্তিতে, সাদৃশ্যের ভিত্তিতে, যদি আমরা মিলের ভিত্তিতে করি তাহলে সেগুলাকে একসাথে করব। যেমন ধরো কোনো একটা বৈশিষ্ট্য দেখলাম, এই বৈশিষ্ট্যটা যাদের সাথে মিলে তাদেরকে একসাথে রাখলাম। আর যদি দেখলাম বৈসাদৃশ্য যাদের সাথে মিলে না তাদেরকে ভিন্ন ভিন্ন দলে স্থাপন করলাম, ভিন্ন ভিন্ন দলে স্থাপন করলাম। এই জন্য এখানে বলছে যে বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সমস্ত জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস বলা হয়। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা লাগবে, এটা পরীক্ষাতে প্রায় সময় আসে। এরপরে আমরা একটু শ্রেণীবিন্যাস বিদ্যার যে জনক বলা হয় ওর সম্বন্ধে একটু দেখি। তো এইখানে একটা কথা বলছে যে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ বিজ্ঞানী, সুইডিশ প্রকৃতবিদ কেরোলাস লিনিয়াস। তো এখানে কেরোলাস লিনিয়াস সম্বন্ধে যে নামটা দেওয়া হয়েছে, তার নাম আসলে কিন্তু কেরোলাস লিনিয়াস ছিল না, তার নাম ছিল অন্যটা। তার নাম ছিল মোটামুটি ভাবে দেখো, তার নাম ছিল যেটা, তার নামগুলা ছিল কার্ল লিনিয়াস, অথবা কি ছিল, কার্ল লিনিয়াস ছিল, অথবা কার্ল বন লিনি, এই নামটা ছিল। তার নামটা দুই নামের না, তিন নামের অক্ষরে ছিল। তো সে যেহেতু দ্বিপদ নামকরণ প্রবক্তা, সে নিজে কি করছে, সবার আগে তার নিজের নামটাকে দ্বিপদ নামকরণের রীতিতে সাজায়। যেমন তার নামটা কি, কার্ল বন লিনি থেকে কেউলাস লিনিয়াস, কেউলাস লিনিয়াসই পরবর্তীতে সে প্রতিস্থাপন করেন, বা এই নামটাই পরবর্তীতে সারা বিশ্বে আমরা জানি যে কেউলাস লিনিয়াস। আসলে কেউলাস লিনিয়াসের প্রকৃত নাম ছিল তিন 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 শব্দের, যেমন কি আছে কার্ল বন লিনি, এটা দ্বিপদ নামকরণের সাথে মিল রেখে তিনি পরবর্তী সময়ে তিনি কেউলাস লিনিয়াস তার নাম করেন, রাখেন। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এই শ্রেণীবিন্যাস বিদ্যার মূল কাজটা কিন্তু কেউলাস লিনিয়াসই করছে, এবং কেউলাস লিনিয়াসের হাত ধরেই শ্রেণীবিন্যাসের যাত্রা শুরু। এই জন্য কেউলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। তো কেওলাস লিনিয়াসের আরেকটা বিষয় সম্বন্ধে আমরা যখন জানবো, সেটা হচ্ছে কি, শ্রেণীবিন্যাস বিদ্যায় দেখো একটু এখানে কি লিখছে, যে 1935 সালে তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নেওয়ার পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তাহলে দেখো, এই লোকটা পড়াশোনা করছে চিকিৎসা শাস্ত্র মানে মেডিকেল সায়েন্সের উপরে, ঠিক আছে, কিন্তু তার কাজ হয়েছে কিসের উপরে? শ্রেণীবিন্যাস বিদ্যা, মানে উদ্ভিদ অথবা প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে তার আগ্রহ ছিল বেশি। দেখো এর পরবর্তীতে তিনি কি করেন, দেখো বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার আগ্রহ ছিল অনেক বেশি। তারপরে তিনি এই লাইনটা, যদি শ্রেণীবিন্যাস বিদ্যার জনক কেন বলা হয়, তাহলে স্পেশালি লাস্টে যে দুইটা লাইন আছে, দুইটা লাইন সবচেয়ে বেশি পরিমাণে দিবা, কারণ দুইটা লাইনের মধ্যে মূল কথাটা বলা হয়েছে। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। মানে কি, কেউলাস লিনিয়াসের আগে কেউ এই বিষয়টা নিয়ে চেষ্টা করে নাই, এবং কেউ সাকসেসফুল হয় নাই। আর এটা সম্পূর্ণভাবে কেউলাস লিনিয়াসের মাধ্যমে হাত ধরে এই যাত্রা শুরু। এই জন্য বলছে যে পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তিনি অসংখ্য জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে জীবজগৎকে দুইটি ভাগে তথা উদ্ভিদ জগৎ অথবা প্রাণী জগতে বিভক্ত করেন। তাহলে এইগুলো আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যার জনক তো আমরা বললামই, কি আছে যে কেউলাস লিনিয়াস, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের মোটামুটি আজকের আমরা যে প্রথম পার্ট যেটা আছে, আমি চিন্তা করছিলাম এটা তোমাদের তিনটা পার্টের মাধ্যমে দেওয়ার জন্য। তো প্রথম পার্টটা এখানে আমরা মোটামুটি শেষ করবো। আরেকটু করে ফেলি যে শ্রেণীবিন্যাসের মোটামুটি উদ্দেশ্য যে বিষয়টা ছিল সেটা আমরা একটু দেখি। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো যেটা আছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, আমাদের লাভ কি কারণে আমরা শ্রেণীবিন্যাস করি। দেখো, প্রথম যে কথাটা বলছি যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবজগৎকে দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, এটা হচ্ছে 1 নাম্বার উদ্দেশ্য। 2 নাম্বারটা বলছে যে জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংগ্রহণ করা। এই যে আমরা যে জ্ঞানটা অর্জন করতেছি, এই জ্ঞানটাকে আমরা কি করব, সঠিকভাবে সংগ্রহণ করব। এরপরে আছে আমাদের কি, যে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। এই যে আমরা একটা বিশাল জ্ঞান জানলাম, মানে একটা প্রাণী সম্বন্ধে বিশাল জানলাম, আর একটা প্রাণী সম্বন্ধে বিশাল জানলাম, তো এই জ্ঞানটা তো আমরা সম্পূর্ণভাবে মনে রাখা আমাদের জন্য কষ্টকর। যদি আমরা বৈশিষ্ট্যগুলো মিল রেখে একটা লাইনের মাধ্যমে দুইটা প্রাণীকে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় না। এই জন্য বলা হয়েছে যে সংক্ষিপ্ত আকারে আমরা কি করব, উপস্থাপন করব। প্রতিটি জীব শনাক্তকরণের করে তাদের নামকরণের ব্যবস্থা করব, এবং সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদেরকে সংরক্ষণ করতে হবে। তো এই নামকরণের মাধ্যমে আমরা সহজে কি করতে পারবো, জীবগুলোকে সংরক্ষণ করতে পারবো। এই ছিল আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এবং এর সাথে আমাদের প্রথম পার্টটা আজকের জন্য এখানে শেষ করলাম। আমরা দ্বিতীয় পার্টটা করবো কি, যে জীবজগৎ কি, জীবজগতের ডিটেলস, এই বিষয়টা দ্বিতীয় পার্টটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে জীবজগতের মধ্যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা বৈশিষ্ট্য জানতে হবে, তারপর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পার্থক্য। এখান থেকে একটা বড় প্রশ্ন আসবেই, মোটামুটি ভাবে বলা যায় যে এখান থেকে একটা ছোট প্রশ্ন হলেও থাকে, যে 5টা জীবজগৎ সম্বন্ধে আমাদের জানতে হবে।
এরপরে আমাদের হচ্ছে কি পাঁচটা পার্থক্য, কে বেশি উন্নত, এটা না ওটা, ওই জীবজগৎ না ওটা, কেন উন্নত এবং উন্নতর কারণগুলা ব্যাখ্যা সবচেয়ে বেশি পরিমাণে আসে। অথবা দেখবা যে তোমাদের ইয়ার মধ্যে বিশেষ করে স্পেশালি সৃজনশীল প্রশ্নের মধ্যে দুইটা ছবি দিয়ে দিছে, দুইটা জীবজগতের দুইটা ছবি দিয়ে বলবে কে বেশি উন্নত, তখন তোমাকে কারণগুলো সহকারে বর্ণনা করতে হবে। তো এটাই আমরা আগামী পাঠের মাধ্যমে পড়বো, সেটা তোমরা তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। এর মাধ্যমে আজকে প্রথম পার্ট শেষ, আমরা দ্বিতীয় পার্ট নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করব।